প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের প্রতিদিনের আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা দেখার জন্য। ইলিশের সাথে বাঙালির রসনার একটা দারুণ যোগাযোগ। মানে ইলিশ এক ধরনের আমাদের বাঙালির বিলাসিতার একটা সবচেয়ে বড় উপকরণ আসলে ইলিশ। কিন্তু কয়েক বছর আগেও ইলিশ নিয়ে এক ধরনের হাহাকার ছিল। ইলিশের দাম মধ্যবিত্তের, নিম্নবিত্তের তো বটেই, মধ্যবিত্তের নাগালও ছাড়িয়ে যাচ্ছিল। কিন্তু গত 10-12 বছর ধরে আমরা বলতে পারি যে ইলিশের উৎপাদন বাংলাদেশে প্রায় দ্বিগুণ হয়েছে। এবং তাতে যেমন এখন যেই মৌসুম চলছে, এখন ইলিশ অনেকটাই সাধারণ মানুষের নাগালের মধ্যে। এবং এইবারের মৌসুমে অনেক ইলিশ ধরা পড়ার কারণে ঢাকার পাড়ায় পাড়ায় রীতিমতো হাঁকডাক করে ইলিশ বিক্রি হয় এবং দাম খুব বেশি নয়। এবং যদি ঢাকার বাজারগুলোতে, বিশেষ করে আড়ত বড় বাজারগুলোতে গেলে ইলিশ নিয়ে যেই হইচই, সেটা দেখলেই বাঙালির অনেকেরই মন ভালো হয়ে যায়। এবং সেটা শুধু ইলিশ নিয়ে শুধু বাংলাদেশের না, কলকাতায় এবং যেখানে বিশ্বের যে প্রান্তেই বাঙালিরা থাকেন সেই প্রান্তেই ইলিশ নিয়ে এক ধরনের আধিক্যতা চলে। আমরা আসলে আজকে ইলিশ নিয়েই কথা বলবো, নানা রকমের কথা। কিভাবে বাংলাদেশ এই সাফল্যটা পেল? পৃথিবীর 10-11টা দেশে ইলিশ পাওয়া যায়, তার মধ্যে অন্য সব দেশে ইলিশের উৎপাদন কমছে, সেখানে বাংলাদেশের উৎপাদন বাড়ছে। এই সাফল্যটার কথাও শুনবো এবং শুনবো ইলিশ নিয়ে নানা রকমের রান্না, নানা রকমের গল্প, ইলিশ নিয়ে সংস্কৃতি, ইলিশ নিয়ে ঐতিহ্য, সব কিছু আমরা আজকে শুনবো। আমাদের স্টুডিওতে 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। ABM জাহিদ হাবিব, আমি বলতে চাচ্ছি যে এই যে বাংলাদেশের যে সাফল্যের কথা বললাম, সেই সাফল্যের অন্যতম কারিগর তিনি, সাবেক প্রকল্প পরিচালক, জাটকা সংরক্ষণ প্রকল্প। এবং আছেন অধ্যাপক আব্দুল ওহাব, উনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের সেইটার ফিশারিজ ফ্যাকাল্টির শিক্ষক। এবং আছেন লেখক সাংবাদিক উর্মি রহমান, যিনি বেড়ে উঠেছেন বাংলাদেশে, দীর্ঘদিন চাকরি সূত্রে ছিলেন লন্ডনে, এখন থাকেন কলকাতায়। ফলে ইলিশ নিয়ে 3টা বড় শহরের বাঙালির যে উন্মাদনা, সেটা আপার কাছ থেকে খুব ভালো করে জানতে পারবো। এবং সবাই নিশ্চয়ই মা, দাদি, নানিদের হাতের যে ইলিশ খাওয়ার মজা, সেটার কিছুটা হয়তো পাবেন উর্মি আপার কথায়। আপনাদের 3 জনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা একটা ছোট্ট রিপোর্ট দেখে অনুষ্ঠানটি শুরু করব। আমাদের রিপোর্টার ইসাক নয়ন ইলিশ নিয়ে রিপোর্টটি তৈরি করেছেন, সেটা দেখে আমরা আলোচনায় যাব। জামাই আদর কিংবা যে কোনো অতিথি আপ্যায়নে ইলিশের কদর বাঙালির কাছে অনেক দিন থেকেই, কিন্তু দীর্ঘদিনের দুষ্প্রাপ্যতায় হারিয়ে যেতে বসেছিল এই ঐতিহ্য। তবে এবছর সাগর ও নদীতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। আর এসব ইলিশের ওজন ও আকার অন্যান্য বছরের তুলনায় বেশ বড়। আর এসব ইলিশেই ভরে উঠছে রাজধানীর বাজারগুলো। বাজারে ইলিশের সরবরাহ বেশি থাকায় দামেও বেশ সস্তা সুস্বাদু এই মাছটি। আর সাধ্যের মধ্যে দাম থাকায় অন্য মাছ না কিনে ক্রেতারাও কিনছেন মাছের রাজা ইলিশ। ইলিশের 6 লাভ দেখেন, এই মাথা পর্যন্ত শুধু ইলিশ আর ইলিশ। ইলিশ ছাড়া অন্য কোনো মাছই নাই বাজারে। গতবার বেশি আপনার 3,300 টাকা আলি, এবার বেশি 2,000 টাকা আলি। অনেক সস্তা, এবারকার মতো সস্তা আমি কোনো বছর বেশি নেই। এবার ইলিশ না খেতে পারলে আর অন্য কোনো বছর খেতে পারবে না পাবলিক। ইলিশ মাছ এই রেটে পাওয়া অনেক, আমাদের বাংলাদেশের জন্য অনেক সৌভাগ্যের কথা। বিশ্বে মোট ইলিশ উৎপাদনের 65% উৎপাদিত হচ্ছে বাংলাদেশে। আর বাংলাদেশের ইলিশের কদর রয়েছে বিশ্বজুড়ে। মৎস্য অধিদপ্তরের তথ্য মতে চলতি অর্থবছরে ইলিশ উৎপাদিত হবে 4 লাখ টনেরও বেশি, যা গত 30 বছরের ইতিহাসে হবে রেকর্ড উৎপাদন। আর প্রজনন মৌসুমে সাগরে ইলিশ আহরণ বন্ধ ও জাটকা নিধন নিয়ন্ত্রণ এবং অনুকূল পরিবেশের কারণেই এই উৎপাদন সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মাছ আমার কিন্তু আছে, কিন্তু মাছ উঠে আসার জন্য যে পরিবেশ, সেটা সব বছর সমানভাবে থাকে না। এই বছরটি একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে আপনার মাছ উঠে আসার। আমাদের অভিযান এবং সরকারের সদিচ্ছা এবং প্রাকৃতিক আনুকূল্য সব মিলিয়ে আমরা ইলিশ পাচ্ছি এবং আমাদের ধারণা যে এই বছর 4 লক্ষ মেট্রিক টন ছাড়িয়ে যাবে। বর্তমানে ইলিশের রপ্তানি বন্ধ থাকলেও উৎপাদন বাড়ানোর সঙ্গে সঙ্গে রপ্তানির মাধ্যমে বাংলাদেশের ইলিশের খ্যাতি বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইসাক নয়ন, এটিএন নিউজ, ঢাকা। জনাব জাহিদ হাবিব, আপনার কাছ থেকে শুরু করব, কারণ যে সাফল্যের গল্পের কথা যেটা বললাম, আমরা জানি যে সেই সাফল্যের পেছনের লোকটি আপনি। এই সাফল্যের গল্পটা একটু শুনে আমরা অনুষ্ঠানটি শুরু করি যদি। ধন্যবাদ আপনাকে। 2009 সনে
যখন এ সরকার দায়িত্ব নেয়, দায়িত্ব নেওয়ার পরপরই মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সম্পদ, জাতীয় মাছ ইলিশকে রক্ষার জন্য এবং এর সাথে সংশ্লিষ্ট জেলে সম্প্রদায়কে রক্ষার জন্য আমাদেরকে নির্দেশনা প্রদান করেন। এবং সেই নির্দেশনা মোতাবেক আমরা 4টি কার্যক্রম হাতে নিই। একটি কাজ যে জেলে পল্লীতে সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি করা। এরপরে আপনার আসে আইন বাস্তবায়ন, যে যত বলাই হোক তারপরে কিছু সংখ্যক লোক মানে নির্বিচারে আইন অমান্য করে মাছ ধরে সেইটা। এরপরে যারা আইন বাস্তবায়নে ক্ষতিগ্রস্ত এবং যারা অতিরিক্ত একেবারে নিরন্ন মানুষ জেলে, তাদেরকে ভিজিএফ খাদ্য সহায়তা প্রদান। এরপরে রয়েছে বিকল্প কর্মসংস্থানের আয়োজন। এই 4টি কার্যক্রম আমরা 2009 সনে শুরু করি এবং তখন আমাদের ইলিশের জায়গা ছিল 4টি জেলা, মেঘনার এপার ওপার, ভোলা, পটুয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর। এবং এই 4 জেলার 21 উপজেলার মধ্যে এই জাটকা বলেন, মা মাছ বলেন, সীমাবদ্ধ ছিল। এটা আমরা যখন 2009 সনে শুরু করলাম, তারপরে আমরা দেখলাম যে আমরা যখন আইন বাস্তবায়ন করতে লাগলাম, দেখা গেল যে বেশ কিছু সংখ্যক জেলে মাছ ধরা ভয়ে হোক আর ইচ্ছে করেই হোক কমিয়ে দিয়েছে। ফলে পরবর্তী বছরে আমরা কিন্তু প্রোডাকশন একটু করে বেশি পাই। এরপরে আমরা যে কাজটি শুরু করলাম যে আইন বাস্তবায়ন, জাটকা যাকে বলা হয় ইলিশের পোনা, এটার সাইজ ছিল 9 ইঞ্চি পর্যন্ত অবৈধ ছিল, কিন্তু সেটি আমরা প্রয়োজনের নিরিখে 25 সেন্টিমিটার অর্থাৎ 10 ইঞ্চি পর্যন্ত কিন্তু আমরা বাড়িয়ে দিলাম আর কি অবৈধ আকারের। তো এভাবে আইনের ক্ষেত্রে আমরা পরিবর্তন আনলাম। 4টা কম্পোনেন্ট আপনার হলো সমাজে প্রতিক্রিয়ার সৃষ্টি করে। বিশেষ করে আমরা যখন ভিজিএফ জেলেপল্লীতে যখন ভিজিএফ খাদ্য সহায়তা দেই 40 কেজি করে 4 মাসের জন্য, সেখানে যে জিনিসটি দেখা গেল যে আমরা সবাই একমত হব যে জেলেরা সবচেয়ে নিরন্ন শ্রেণী, এদের কিছু নেই, এদের না আছে ল্যান্ড, না আছে লিটারেসি, যে এরা আইন করে খাবে, কিছুই নাই, শুধু পানিই তাদের জীবন। তো এদের কাছে এই 40 কেজি চাল একটা অমৃতের মতো। আমি দেখেছি জেলেপল্লীতে সচক্ষে যে এদের মধ্যে যেন বেঁচে থাকার জন্য একটা জাগরণী শক্তি সৃষ্টি হয়েছে, যে আমরা সরকার এত সাহায্য করছে, আমাদেরও করতে হবে, এবং সেটি সঠিক। যার ফলে আজকে দেখেন আজকে আমরা কোন পর্যায়ে এসেছি, যে ইলিশ আমরা 2009 সনে যখন কাজ শুরু করি তখন ছিল মাত্র 3 লক্ষ টন। আমরা 7 বছরে 1 লক্ষ টন ইলিশ বেড়েছে। 1 লক্ষ টন ইলিশ বেড়েছে। আপনি যদি 500 টাকা কেজি ধরেন তাই এর দাম হলো 5,000 কোটি টাকা। অর্থাৎ ইলিশ তাহলে আমাদের একটা অর্থনীতিও। অবশ্যই আমাদের জিডিপিতে 1.5 ভাগের মতো অবদান আছে ইলিশের। ইলিশের 1 ভাগ অবদান আছে জিডিপিতে, এটা 2% যাওয়া খুব সম্ভব। জি, এটা আইন বাস্তবায়নে শুধু জাটকা নয়, এরপরে আমরা যে মা ইলিশের একটা নির্ধারিত ডেট ছিল যে 15 থেকে 24 অক্টোবর পর্যন্ত মা ইলিশ ধরা আহরণ এটা নিষিদ্ধ ছিল। তাহলে কি ইলিশ কি জানে যে ওটা 15 থেকে 24 অক্টোবর পর্যন্ত ওকে ডিম পাড়তে হবে? জানে না। তো এই আইনটা একটা ভেক আইন ছিল, সেই আইনেও কিন্তু আমরা পরিবর্তন নিয়ে আসি এবং সেই পরিবর্তনটা আনতে গিয়ে কিন্তু আমাদেরকে প্রায় টানা 4 বছর কাজ করতে হয়েছে একদম জেলেপল্লীতে, মাঠ পর্যায়ে জেলেপল্লীতে। তাদের কাছ থেকে মিটিং করে করে যারা বর্ষিয়ান জেলে, তারাই বলা যাবে যে এই আজকের এই আলোকবর্তিকার ওনারাই আমাদেরকে পরামর্শ যেটি দেন, সেই পরামর্শ মোতাবেক আমরা মা ইলিশের এই নিধন পিক স্পনিং পিরিয়ড যেটা বলা হয়, মানে ডিম ছাড়ার প্রধান মৌসুম নির্ধারণ করা হয় পূর্ণিমার চাঁদ ভিত্তিক। আশ্বিন মাসের যে চাঁদ উঠবে, আশ্বিন মাসে যে নতুন চাঁদ উঠবে, সেই চাঁদের পূর্ণিমার আগে পিছে বন্ধটা দিতে হবে। এটি ছিল এটি ছিল কিন্তু ওনাদের পরামর্শ এবং আমরা সেটি প্র্যাকটিস করলাম 2011-তে এসে। প্রথম করলাম 10 দিন। 10 দিন যখন করলাম তখন দেখা গেল যে আমরাও রাতে নামি বন্ধ করার জন্য, জেলেরাও নামে, কারণ প্রথম অবস্থায় তো মানুষের মধ্যে অত অ্যাওয়ারনেস ছিল না। এরপরে আমরা আস্তে আস্তে কি দেখলাম যে তখনও বেশ কিছু সংখ্যক লোক মাছ মারে নাই, ফলে এটা জাটকা হয়েছে। এর পরবর্তীতে আমরা কি করলাম, 15 দিন করলাম।
15 দিন করলাম, 15 দিনে এখানে ওই একই আশ্বিন মাস ভিত্তিকে 15 দিন করলাম। 15 দিন করাতে দেখা গেল কি যে সাগর থেকে যে মাছগুলি আসে তারা নিরাপদে 15 দিন থাকতে পারে, 15 দিন ডিম ছাড়তে পারে। এই জন্য আমাদের জাটকার পপুলেশন তখনই বাড়তে লাগলো। এবং এবছর আপনি জেনে খুশি হবেন যে এখানে 22 দিন আমরা এবছর করেছি। মা ইলিশ ধরা বন্ধ থাকবে 22 দিন। এই জন্য করেছি যে কবে থেকে শুরু হলো আমাদের আমরা আশা করতেছি যে এইটা মন্ত্রণালয় আমরা একটা প্রস্তাব রেখেছি যে 12 অক্টোবর থেকে 2রা নভেম্বর পর্যন্ত। আচ্ছা, সেটা হলো ওই আশ্বিন মাসের চাঁদের আশ্বিন মাসের সেই প্রথম উদিত চাঁদকে ভিত্তি করে আগে পিছিয়ে এটি হবে। এটি আমরা কেন করেছি, কারণ আমরা দীর্ঘ 7 বছরে 7 বছর 9 থেকে 16 7 বছরে আমরা যে কাজ করি তাতে মেঘনাতে আপনি ছোট বড় মধ্যম বিভিন্ন আকারের ইলিশ পাবেন। কিন্তু আমাদের তো মেঘনা দিয়েই শেষ নয়, আমাদের আরও পদ্মা আছে, যমুনা আছে, ব্রহ্মপুত্র আছে। এতগুলি জলাশয়ে আমাদের তো সরকারের দায়িত্ব এই জলাশয়কে সমৃদ্ধ করা, পতিত না রাখা। সেই জন্য 22 দিন এই টাইম, 22 দিন যখন আমরা নিরাপদ রাখবো মাছকে, মাছ পদ্মাতে ছড়িয়ে যাবে, অটোমেটিক পদ্মাতে যাবে এবং ডিম পারবে। এবং আমাদের নেক্সট 5 বছরের টার্গেটই হলো মেঘনার পরে পদ্মাকে ইলিশ সমৃদ্ধ করা। তো এইভাবে যে একদিনে হয়নি, এবং এটি আমরা আশা করি যে 2021 সালের মধ্যে আমরা পদ্মাকে মেঘনার মতোই আমরা ইলিশ সমৃদ্ধ করা সম্ভব হবে। তা জি, জনাব আব্দুল ওহাব, আমাদের রিপোর্টেও দেখলাম যে তারাও এই যে যারা বিক্রেতারা হাতে ধরে ধরে বলছে মাছের রাজা, মাছের রাজা। ইলিশকে মাছের রাজা বলা হয় কেন? আপনাকে ধন্যবাদ। বাঙালি জাতিসত্তার অনুষঙ্গ হিসাবে মাছে ভাতে বাঙালি, এটি বহুকালের পুরনো প্রবাদ। আর বাঙালি যে মাছগুলোর ভিতরে যে মাছগুলো খেয়ে তৃপ্তি পায় তার মধ্যে সব থেকে পছন্দ করে ইলিশ মাছকে। এই ইলিশ মাছের একটা ঘ্রাণ, এই ইলিশ মাছের স্বাদ, এছাড়াও ইলিশ মাছকে কেন্দ্র করে সামাজিক, ধার্মিক নানা ধরনের কর্মকাণ্ড জড়িত হয়েছে আদিকাল থেকে। যেমন মুসলিম ধর্মেও বিয়ের প্রস্তাব নেওয়ার সময় ইলিশ হাতে করে নেওয়া হয়, হিন্দু ধর্মে পূজা পার্বণে ইলিশকে ব্যবহার করা হয়। এছাড়াও জামাই ষষ্ঠী নামক একটি প্রোগ্রাম আছে, জাহিদ সাহেব ঠিকই বলেছেন, সেখানে ইলিশ জোড়া হাতে করে যেতে হয়। তো এইভাবে কালক্রমে ইলিশ দেবতাকে সন্তুষ্ট করার, শ্বশুর শাশুড়িকে সন্তুষ্ট করা, জামাইকে সন্তুষ্ট করা তথা বাড়ির সকল আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সবাইকে সন্তুষ্ট করার জন্য একটি মাছ, সেটি হলো ইলিশ মাছ। তাই হয়েছে ইলিশ মাছের রাজা। তার সাথে সাথে আরও যোগ করা যেতে পারে, পৃথিবীতে যত ভালো মাছ আছে, ভালো বলতে যে মাছ পুষ্টি সমৃদ্ধ, যে মাছের শরীরে ওমেগা বেশি রয়েছে, ওমেগা 3 আজকে কোলেস্টেরলকে কন্ট্রোলে রাখার জন্য, মস্তিষ্কের কর্মকাণ্ডাদি দীর্ঘদিন চালানোর জন্য, শিশুর গঠনের জন্য, এবং যে সমস্ত মায়েরা সন্তান ধারণ করছেন এবং সন্তানের দান করছেন, উভয় মায়ের জন্য, একে ল্যাকটেটিং মাদার, প্রেগনেন্ট মাদার, সবার জন্যই সব থেকে উপকারী এই উপমহাদেশের মাছের মধ্যে যে মাছটিকে ধরা হয় সেটি ইলিশ মাছ। তাই সার্বিকভাবে অতীত থেকে যে মাছকে মাছের রাজা বলা হচ্ছে, আজকের এই যুগে এসেও বিজ্ঞানীরা গবেষণা করেও দেখছে যে গুণেও এই মাছটি সর্বশ্রেষ্ঠ। তাই এই মাছটি মাছের রাজা সারা ভারতবর্ষে। এই মাছটি আরও মাছের রাজা 260 মিলিয়ন তথা 26 কোটি বাংলা ভাষাভাষী মানুষ যারা বাংলাদেশে বাস করে, পশ্চিমবঙ্গ সহ 7 কন্যার রাজ্যগুলিতে বাস করে, এবং সারা পৃথিবীতেও আজ 1 কোটির মতো বাঙালি ভাষাভাষী বাংলাদেশি এবং অন্যান্য অঞ্চলের জনগোষ্ঠী সবাই এই মাছকে তাদের প্রাণের মাছ মনে করে। তাই মাছের মধ্যে প্রিয় মাছের রাজা ইলিশ। একটা কথা, যে এই যে আমাদের রিপোর্টে দেখছিলাম যে পৃথিবীতে যত ইলিশ মাছ উৎপাদিত হয় তার
65 ভাগ বাংলাদেশে, ফলে মানে ইলিশ নিয়ে বাংলাদেশের বাঙালির গর্ব করার একটা আলাদা জায়গা তো আছেই। আসলে এখানে একটু আমি স্যারের সাথে একটু অ্যাড করবো আপনার সাথে। আসলে 65 ভাগ না, আসলে আমরা ভারতের সাথে মায়ানমারের সাথেও আমরা মিটিং করেছি, তাদের যে ডাটা পাওয়া যায় তাতে আমরা 90 ভাগ ইলিশ আমাদের, তাই 65 না 90 ভাগ ইলিশ আমাদের। আমরা এটা হয়তো আগামীতে ভালোভাবে ডিক্লেয়ার করতে জাহিদ পারবো। সাহেব ঠিকই বলেছেন, আমরা কিছুটা এই জায়গাতে সংরক্ষণবাদকে করেছি, কারণ আমাদের অতীতের এই তথ্যগুলো এত আধুনিকতা ছিল না, তাই আমরা হঠাৎ করে বড় ধরনের অঙ্কের কথা বলে পিছিয়ে আসতে চাইনি। সেই জন্য আজকে আমরা আস্তে আস্তে প্রকৃত তথ্য জেনে এই জায়গায় উপনীত হয়েছি যে আমাদের বাংলাদেশ, ভারত এবং মায়ানমার তার যে উৎপাদন, তাতে আজ আমরা 4 লক্ষ পার হতে যাচ্ছি। ভারত 10 লক্ষ থেকে 14 লক্ষের মধ্যে টান পড়েনে চলছে এবং মায়ানমার 2.5 লাখ থেকে 7.5 লক্ষ টনের মধ্যে। তাই যেটি জাহিদ সাহেব বলেছেন, জাহিদ সাহেব একটু সত্য ঠিকই বলেছেন যে আমরা আসলে ইলিশ উৎপাদনে কিন্তু এই উপমহাদেশে 90 ভাগ ইলিশের অধিকারী। কিন্তু যখন একটি ভিন্ন ধরনের ইলিশ আছে, চান্দনা ইলিশ বলা হয়, যেটি মালয়েশিয়াতে পাওয়া যায়, এটা ভিন্ন প্রজাতির টলি হিলসা আমরা বলি চান্দনা, ওই মাছগুলো কিছু ইলিশ ভিয়েতনামে ধরা পড়ে, কিছু ইলিশ পারস্য উপসাগরে ধরা পড়ে, কিছু করাচির উপকূলে ধরা পড়ে। এই সবগুলোকে যদি আমরা ভাগ করি তাহলে তখন হয়তো আমার বাংলাদেশ 70 থেকে 80-তে যাবে। তা আমরা আপাতত 65 বললেও আমাদের এবছর যে উৎপাদন, তাতে আমরা 70 থেকে 75% দাবিদার একেবারে অবধারিত হয়ে যাব। এরপরে গবেষণায় বলবে আমরা কোথায় গিয়ে যাব। জি আপা, ইলিশ নিয়ে আমি শুরুতে যেটা বলছিলাম যে আপনার বেড়ে ওঠা ঢাকায়, দীর্ঘদিন চাকরি সূত্রে ছিলেন লন্ডনে এবং এখন থাকছেন কলকাতায়, ফলে আমি নিশ্চিত যে আপনার 3 শহরে ইলিশ নিয়ে যে আদিক্ষেতা উন্মাদনা সেটা দেখার সুযোগ হয়েছে। এই গল্পটা একটু শুনি আপনার কাছ থেকে। হ্যাঁ, আসলে আদিক্ষেতাই বলা উচিত, কারণ বাঙালি ইলিশ দেখলে পাগল হয়ে যায়। মানে ইলিশ নিয়ে তাদের যে মাতামাতি, সেটা 3 দেশেই আমি দেখেছি। বিশেষ করে কলকাতার লোকরা তো মানে ইলিশ পেলে আর কিছুই চায় না। তো ওখানে আবার একটা মজা আছে যে ওখানে তো আপনারা জানেন ওরা খেলা পাগল, ফুটবল পাগল। মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের মধ্যে যখন যেদিন খেলা হয়, সেদিন বাজারে ইলিশ মাছ, চিংড়ি মাছ দুটোই অনেক ওঠে। মোহনবাগান জিতলে চিংড়ি বেশি বিক্রি হয়, আর ইস্ট বেঙ্গল জিতলে ইলিশ বেশি বিক্রি হয়। তো মানে কেউ যদি খেলার খবর মানে শেষ খবরটা নাও জানে, তখন রাস্তায় লোক দেখলে বুঝতে পারবে যে মানে কে জিতেছে, কোন দল জিতেছে। তো কিছুটা ডিফারেন্স আছে খাওয়াতে। যেমন পশ্চিমবঙ্গের লোকরা ইলিশ মাছে পেঁয়াজ দেওয়ার কথা ভাবতেই পারে না, কোনো সবজি দেওয়ার কথা ভাবতে পারে না। ইলিশ একদম ইলিশ, ইলিশ একদম ইলিশ। ওরা অনেক সময় রান্না করলেও মাছটা ভেজে নেয়, কারণ কেউ কেউ নাকি ওই কাঁচা মাছ রাঁধলে হ্যাঁ আষ্টে গন্ধ লাগে। কিন্তু আমরা আর ওদের ইলিশের পদ সংখ্যায় খুব বেশি না, মানে কিছু মাছের মধ্যেই লিমিটেড, কিছু পদের মধ্যে লিমিটেড। কিন্তু আমাদের তো মানে আমাদের তো জানেন আপনারা ইলিশ নিয়ে রান্নার বই মোটামোটা বেরিয়ে গেছে, অনেক বই আছে বাজারে। জি, সুতরাং আমরা আর তাছাড়া এখনকার আমাদের নানি দাদিরা এক ধরনের রান্না করতেন, আমরা সেগুলো শিখে আমরা হয়তো কিছুটা অ্যাড করেছি। নতুন জেনারেশন আবার আরও বেশি ইনোভেটিভ, তারা অনেক কিছু ইলিশ দিয়ে নানান রকম রান্না করছে। তো ইলিশ বলা যায় আমাদের জীবন। আপা, একটা দিনে যদি আপনার কাছ থেকে মানে আপনি যে নানি দাদিদের সময়কার কথা বলছিলেন, ওই সময়কার আপনার কোনো মানে ইলিশ নিয়ে কোনো স্মৃতি বা মানে কোনো বিশেষ রেসিপি যেটা আপনার এখনো? সেটা বলা খুব মুশকিল, কারণ আমার নানি দাদিদের আমল অনেক অনেক আগে ছিল, আমরাই তো নানি দাদি হয়ে গেছি। জি জি আপা, না না, তবে সর্ষের ইলিশ তো ছিল, ভাজা ইলিশ ছিল, তারপরে পাতলা সুরুয়া কাঁচা কলা দিয়ে ইলিশ রান্না ছিল, এগুলো তো ছিলই।
এগুলো তারাও করেছেন, আমরাও করছি, আমি নিশ্চিত যে পরের জেনারেশনও করবে। হ্যাঁ, মানে এগুলো কমন তো এগুলো কমন থাকবেই। হ্যাঁ, আপনি কিছু আমি একটু আপনার সাথে বলতে চাচ্ছিলাম যে আপনি শুনে খুশি হবেন যে আমি তো বর্তমানে এখন ওয়ার্ল্ড ফিশে কর্মরত রয়েছি, একটি প্রকল্প ইকোফিশ প্রকল্প দেখছি, যে প্রকল্পটি ইউএসএইডের অর্থায়নে পরিচালিত। এই প্রকল্পে আমরা একটা লঞ্চিং ইভেন্ট করেছিলাম গত বছর 21শে অক্টোবরে। তো আমরা চিন্তা করলাম যে আমরা কিছু একটা ইলিশ দিয়ে করব। তা আমরা শেফকে বললাম যে ইলিশের স্যুপ খাওয়াতে হবে। মাননীয় মন্ত্রী মহোদয় থাকবেন, মেম্বার অফ দি পার্লামেন্টস থাকবেন, অনেক ডিগনিটারিজ থাকবেন, সাংবাদিক বৃন্দ, মিডিয়া কর্মীরা থাকবেন, আমরা এটা খাওয়াতে হবে। শেফ বললো যে না, আমরা স্যুপ করি না। তো তখন আমরা বললাম যে না, স্যুপ করেন না এটা ঠিক আছে, কিন্তু স্যুপ করে দেখুন কেমন হয়। তো আর সাথে সাথে আরেকটা প্রকল্প হাতে নিলাম যে এ পর্যন্ত পত্র পত্রিকাতে, বিশেষ করে প্রথম আলোতে, যত ইলিশ দিয়ে যত প্রকারের রান্না বিভিন্ন গৃহিণী আমাদের আপারা বিভিন্ন সময় লিখেছেন, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে একটি বই করা যায় কিনা। তখন 100 পদের ইলিশ রান্নার একটি বই প্রথমা প্রকাশনা থেকে বের করা হলো। এই বইটি প্রচলিত একেবারে বিপুলভাবে চাহিদা দেখা দিয়েছে। আমরা তো সেখানে বিলি করেছিলামই, কিন্তু এখন বাজারে এটি মানে বিক্রি হচ্ছে ভালো। ওই যে এবার আমার 21শে বইমেলা যেগুলি হয়, এটি একটি টপ সেলার বইয়ে পরিণত হয়েছে। তাই বাংলাদেশে ইলিশটাকে আমাদের স্বাধীন সার্বভৌম দেশ হওয়ার পরেই আমাদের কতগুলি যে অনুষঙ্গ এসে গেল, জাতীয় ফুল হবে শাপলা, জাতীয় পাখি হবে দোয়েল, সঙ্গে সঙ্গে খাবার তালিকায় চলে আসলো জাতীয় মাছ ইলিশ। তা আমাদের এই জাতীয় মাছ নিয়ে আমরা যারা বাংলাদেশের বাঙালি, তাদের অহংকার এবং তাদের প্রচেষ্টাটা সম্পূর্ণ ভিন্ন তরিভেন। তাই আমরা ইলিশকে কতভাবে তুলে ধরবো সেটি আজকে আমাদের গ্রাম থেকে শুরু করে শহরের আধুনিকা পরিবার পরিজন সহ রেস্টুরেন্টগুলো সহ নানাবিধভাবে ইলিশের পোলাও হচ্ছে, ইলিশের বিরিয়ানি হচ্ছে, ইলিশের কি হচ্ছে না, ইলিশ স্মোকড হিলসা হচ্ছে এটা। এবং আমার ধারণা ইলিশ যত আমাদের প্রাচুর্যতার সাথে আহরিত হবে, আমরা বেশি বেশি পাবো। ইলিশ দিয়ে খাবারের প্রকারভেদও এই বাংলাদেশ থেকে নতুনতর হবে, সেটা আপনি স্বীকার করছেন। ইলিশের স্মোকটা কিন্তু বহুকাল ধরেই চলছে। যখন একসময় আমি খুলনায় ছিলাম, তো খুলনা থেকে ঢাকায় আসার সহজ পথ ছিল যশোর গিয়ে প্লেন ধরা, কিন্তু বহু লোক রকেটে আসতেন ওই স্মোক ইলিশ মানে লঞ্চ বা ইয়াতে খাওয়ার জন্য। ওই যে রকেট স্টিমার, প্যাডেল স্টিমার ছিল, যেটার সার্ভিসটার নাম ছিল রকেট, এবং তাতে সাংঘাতিক ভালো স্মোক ইলিশ ওইটার লোভে অনেকে কিন্তু ওই মানে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছে। জি আপনি ঠিক বলেছেন। এখন কিন্তু এই যে একটা লোভ ধরিয়ে দিলেন আর কি। এখন স্মোক ইলিশটা আপা বলার পরেও যারা স্মোক ইলিশ এখনো খায়নি, তারা চেষ্টা করবে এটাকে আরো ভালোভাবে করা যায় কিভাবে। তবে ওই সার্ভিস কি ওই এখনো আছে কিনা আমি ঠিক জানি না। ফলে এবং মানে ইলিশের কিন্তু আরেকটা ইয়ে ছিল যে, যেমন এই যে আমাদের যে ফেরিঘাট গুলো আছে, সেইখানেও কিন্তু ফেরিঘাটেও কিন্তু ইলিশের নানা রকমের ইয়ে পাওয়া যায়। আমরা ঢাকা থেকে অনেক লোক আছে শুধু ইলিশ খাওয়ার জন্য মাওয়া ফেরিঘাটে গিয়ে ইলিশ যে ঘাটের দুই পারে ওই যে স্টিমার ধরার আগে আর পরে ওই যে তাৎক্ষণিক রান্না করা যে টাটকা ইলিশ বা ইলিশের ডিম। আবার এখন আবার ইলিশ কাটা হয় এমন ভাবে যে ডিমটি যেন একেবারে ইলিশের গোটা, ওর মধ্যে যেন অংশ থাকে। এ মনে হয় যেন চকলেটের ভিতরে যেমন হেজেলনাট বা কিছু ঢুকানো থাকে, যে চকলেটের স্বাদ পেলেন কিন্তু শেষে আর একটা কিসমিসের স্বাদ আসলো। এটা যেন সেই হেজেলনাটের মতো যেন আলাদা স্বাদ আর ডিমে আছে। না যেমন মাওয়া ঘাটে কিন্তু একদম এরকম যে আপনি গিয়ে বললেন যে আমার জন্য এই ইলিশটা রান্না করে দেন, এই পিসটা রান্না করুন, এইটা একদম, তারপরে আপনার সামনে কাটবে, সময় থাকলে আয়েশ করে বসে বসে ইয়ে করা যাবে আর কি, খাওয়া যাবে আর কি। এই ব্যাপারে আমার একটা স্মৃতি আছে। আমরা, আমার বাড়ি ফরিদপুর, আমরা গিয়েছিলাম একটা ডে ট্রিপ। ফেরার সময় ওই ফেরিঘাটে আমরা গোয়ালন্দে অপেক্ষা করছি, ফেরি আসবে, তারপর আমাদের গাড়ি নিয়ে আমরা পার হব। তখন দেখি ওই একটা দোকানে হারিকেন জেলে ওরা একদম মানে টাটকা ইলিশ ভাজছে আর এই লম্বা লম্বা মাছের ডিম। সেইটা দেখে তো আমরা বললাম ফেরি যখন আসে আসুক, আগে এটা খেয়ে নিই। ফেরি দেরি হলেও অসুবিধা নেই, বরং একটু দেরিটা হোক। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবার আলোচনায় ফিরবো। প্রিয় একজন দর্শক ফোনে অপেক্ষা করছেন, দর্শকের ফোনটি নিয়ে আমি বিরতিতে যাচ্ছি। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, প্লিজ। হ্যাঁ শোনেন, আপনারা যে ইলিশের গল্প করতেছেন, আমার কথাটা হচ্ছে ইলিশ প্রজনন মৌসুমে যে ইলিশ প্রজনন মৌসুম যখন হয় ওই অঞ্চলে যারা ইলিশ ধরে ওই ইলিশ বা জাটকা ইলিশ ধরার থেকে বিরত রাখার জন্য যেসব পুলিশ বা কোস্টগার্ড বা বাহিনী থাকে সরকার কর্তৃক, তাদের অবহেলার কারণেই মূলত ইলিশগুলো ধরা হচ্ছে। এই যে ইলিশ ধরা হচ্ছে, ফলে ইলিশের উৎপাদন প্রত্যাশিত ভাবে হচ্ছে না। ওই পুলিশের গাফলতির কারণে এরকম হওয়া হচ্ছে। এখন যদি পুলিশদেরকে পানিশমেন্ট দেওয়া হয়, যেমন যদি গাফলতি করে তাহলে সাসপেনশন লেটার ধরে দেওয়া হবে, এরকম কঠোর অবস্থান যদি সরকার দেয় তাহলে কি হবে, মানুষ কি করে আস্তে করে এখান থেকে সরে যাবে যে না এই ইলিশ প্রজনন মৌসুমে ইলিশ ধরা যাবে না। এখন যারা ইলিশ ধরছে তারা তো জেলে, তারা পেটের দায়ে ইলিশ ধরছে। এখন তাদেরকে কিন্তু ওই সময় একটা ভাতা দেয়া, যেন তারা পেটের দায়ে যেন অন্তত এই সময় ইলিশ ধরতে না আসে। এখন ওই কাদেরকে দিবে? এখন আমি সেদিন একটা রিপোর্টে দেখলাম, খুব কষ্ট লাগছে, যারা জেলে না, যারা জীবনে নদীতে মাছ ধরতেও যায় নাই, সেই তারা মানে আওয়ামী লীগের নেতারা কি করছে, ওই চাল ডাল বাঘ বন্টন করে খেয়েছে। আসল যারা প্রকৃত যারা জেলে তারা কিন্তু ওই চালের চাল পায় নাই কে, তয়কার চাল পায় নাই কে, বাংলা কথা বুঝছেন। এখন এই সঠিক জেলেদের চিহ্নিত করা করতে চান, আমার মতে গ্রামে নয়, গ্রামে গেলে গুন্ডা পান্ডারা দইরা উল্টা পাল্টা নাম লেখা কি করবে, চাল ডাল খেয়ে ফেলবে। সাগরের মধ্যে যদি কর্মকর্তাদেরকে পাঠানো হয় যে আপনার সাগরে যান, সাগরে গিয়ে লিস্ট তৈরি করবেন, তাহলে সঠিক জেলেদের আপনি লিস্ট পাবেন। তাছাড়া আপনি গ্রামে হাইটা হাইটা কখনো লিস্ট পাবেন না। আপনি যে ইলিশের কথা বলছেন, ইলিশ সস্তা না। আপনার এমন অনেক পরিবার আছে 2 বছরেও তার প্লেটে কখনো ইলিশের একটা টুকরা যায় না। আপনাদের কাছে হয়তো বা ইলিশ সহজলভ্য, সহজ, কিন্তু আপনাদের ইনকাম বেশি। যাদের ওই 200 টাকা ইনকাম হয় বা 300 টাকা ইনকাম হয়, তারা কিন্তু বছরে কখনো মুখ দেওয়া না যে আমরা একটা ইলিশ খাবো। জি জি, আপনাকে ইলিশ যারা ইলিশ শোনেন, লাস্ট মিনিট, ইলিশ যারা আপনার বিদেশে রপ্তানি করছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, দেশের মানুষ কিন্তু ইলিশ খাইতে পারছে না। বিষয়টা কিরকম, ছোটবেলায় আমরা দেখছি বড় বড় টুকরাটা প্লেটে রেখে আমরা ওই টুকরা দেখে দেখে ভাত খেয়েছি। ঠিক দেশের মানুষকে না খাওয়া যদি আপনি বিদেশে রপ্তানি করেন, ওই টুকরা দেখে দেখে ভাত খাওয়ার মতো আপনার ইলিশ রপ্তানি করা। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার আবেগটা বুঝতে পেরেছি আমরা। নিশ্চয়ই বিশেষ করে এই ব্যাপারে আমরা শুনবো। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনা করছি লোভনীয় ইলিশ নিয়ে। এবং মানে আমি আমার কথা বলতে পারি, আলোচনা শুনতে শুনতে আমার আসলে নানা রকমের ইলিশ খাওয়ার কথাই মনে হচ্ছে এবং খেতে ইচ্ছে করছে। একজন দর্শক ফোনে আছেন, ফোনটা নিয়ে আমরা আবার আলোচনায় ফিরছি। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আমার প্রশ্নটা হলো গিয়ে যে আসলে আমি একটু বলে নেই যে আমি আসলে ভোলার প্রত্যন্ত অঞ্চলে এত ঘুরেছি যে মনপুরা, হাতিয়া, চরফেশন, ভোলার কোস্টাল এরিয়া, পাথরঘাটা, যেখানে আসলে মানে মেঘনার যে চ্যানেলগুলোতে এখানে তো বেশি মাছ, ইলিশ মাছগুলো ধরা পড়ে। তো সেখানে আমি অনেক ঘুরেছি। আজকে আপনাদের মুখে হাসি দেখছি, আমাদের মুখে হাসি, ইলিশের মাছ দাম অনেক কম। এই হাসির পিছনে আসলে প্রচন্ড দুঃখ। আমি যখন আড়তগুলোতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছের বেচা দেখেছি, বিক্রি দেখেছি, তখন দেখেছি যে যারা ইলিশ মাছ ধরে নিয়ে আসে, সে যে তাদের যে চেহারা, সে চেহারার মধ্যে আমি যেন সেই কূপের মাঝে এসে দেখতে পাই তার দৈন্যতা, তার যে দারিদ্রতা, সেটা যে একেবারে স্পষ্ট দেখা যায় যে সে কি অবস্থাটা। এখন ব্যাপারটা হলো যে আমরা অনেক আনন্দ ফুর্তি করছি, সবই করছি, এর প্রধান কারণগুলো আসলে খুঁজে বের করা দরকার। বাজার বিপণন যদি কি আমি এটাকে ঠিক মতো করতে পারতাম, তাহলে কিন্তু এই মধ্যস্বত্ব ভোগীরা যারা এদের মাছ নিয়ে পয়সা লাল হয়ে যাচ্ছে, অনেক বড়লোক হয়ে যাচ্ছে, এরা এত বড় বড় মার্চেন্ট আছে যারা বিদেশে মাছ, ইলিশ মাছ রপ্তানি করে বড়লোক হয়ে যাচ্ছে, অথচ এরা এই জেলেরা তারা দাদনের এখনো সেই দাদনের সেই পন্থা এখনো আছে, সে দাদনের কষাঘাতে এখনো তারা অতিষ্ঠ।
যে সে যে জালটা দিয়ে মাছ ধরে, সে যে নৌকাটা দিয়ে মাছ ধরে, সেটা আরেকজনের। সে সেটা ভাড়া করে নিয়ে আসে, সে ভাড়া মানে পোহাতেই তার চলে যায়। সে কিন্তু আসলে ওই তার সংসার চলে না, তার বাচ্চার লেখাপড়া নাই, কিচ্ছু নাই। আমাদের মুখে হাসি। হ্যাঁ, আমরা ভিজিয়ে দিয়ে তাদের খাদ্য সাহায্য দিচ্ছি, মাছ যখন ধরা বন্ধ করে, তারপর তার দারিদ্রতা যাচ্ছে না। অতএব আমাদের হাসির পিছনে যে দুঃখগুলো আছে, সেই দুঃখগুলোর কথা অবশ্যই এগুলোকে মানে আমরা দূর করতে পারি, তাহলে আমাদের এই হাসিটা আসলে সবার মধ্যে ছড়িয়ে দিতে পারলে আমাদেরও ভালো লাগবে। জি অবশ্যই, আপনাকে অনেক ধন্যবাদ জনাব জাহিদ হাবিব। দুইজন দর্শক ফোন করেছেন, আমি যদি শেষ দর্শকের কথা দিয়ে আপনার কাছে শুরু করি, যে যেই একদম যারা জেলে, একদম প্রান্তিক জেলে যারা তাদের কিন্তু অতটা হাসি নেই যতটা হাসি তাদের ধরা মাছ দিয়ে আমরা যতটা উৎসব করছি, ততটা উৎসব কিন্তু তাদের ঘরে নেই। এইখানে কি আপনাদের কিছু করার? এখানে সরকারের ভূমিকা খুবই স্পষ্ট, অবস্থান পরিষ্কার। আপনারা জানেন যে জেলেরা সবচেয়ে নিরন্ন সমাজ, এদেরকে কেউ দেখে না। বর্তমান সরকার দেখছেন, যেমন বিগত 5 বছরে আমরা প্রায় 32,509 জন জেলেকে কিন্তু বিকল্প কর্মসংস্থানের জন্য উপকরণ সহায়তা দিয়েছি প্রায় 27 কোটি টাকা ব্যয়। এবং আমি যদি এখানে প্রশ্ন রাখি, কৃষক সমাজও আছে, তাদেরকে কিন্তু দেওয়া হয়নি। আরও বিভিন্ন ধরনের শ্রেণী আছে, দেওয়া হয়নি। কিন্তু মৎস্যজীবীদেরকে চিন্তা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং জাতীয় মাছ ইলিশের কথাটি চিন্তা করে এগুলি কিন্তু দেওয়া হয়েছে। এবং আপনি জেনে দর্শক মণ্ডলী আপনারা হয়তো খুশি হবেন যে জেলেদের যাতে নৌকা জাল এগুলি দাদনদারদের থেকে না নিতে হয়, কারণ এটা নেওয়া মানে সে জিম্মি হয়ে যাওয়া, তার মাস্টার সেই দাদন মহাজনের কাছেই যাচ্ছে, সেই মালিক নয়। সেই দাদনদার মহাজনের প্রথা থেকে জেলে সম্প্রদায়কে মুক্ত করার জন্য সরকার অঙ্গীকারাবদ্ধ। এবং আমরা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এই বিষয়ে অধিদপ্তর আমরা একটা উদ্যোগ নিয়েছি যে জেলেদেরকে আগামীতে থেকে জাল এবং নৌকা দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে। এখন একদিনে সব সমস্যার সমাধান হবে না, আস্তে আস্তে হবে। এই যে শুরু হলো, আস্তে আস্তে হবে। আর যাদের মুখে আরেকটা জিনিস যেটা বললেন যে আইডি কার্ড, জেলেদের আইডি কার্ড, প্রকৃত জেলেকে চিহ্নিত করার একটা ব্যাপার আছে। কারণ বিরতির আগে একজন দর্শক বলছিলেন যে অনেক সময় যে আপনারা সাবসিডিটা দেন বা সাহায্যটা দেন, সেটা স্থানীয় সরকারি দলের নেতাকর্মীরা হয়তো জোর করে নিয়ে নেয় কিনা, প্রকৃত জেলেরা পায় না হয়তো, এরকম অভিযোগ। সেই জায়গাটাতে আমাদের বক্তব্য পরিষ্কার। এটা ইউনিয়ন পরিষদ কর্তৃক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারগণ এই ভিজিএফ এর খাদ্য সহায়তা দিয়ে থাকে। সেখানে প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু একজন করে ট্যাগ অফিসার আছে। এখন ওনারা যেটা ঢালাও বলছেন, অভিযোগটা আংশিক সত্য হতে পারে, ঢালাও না। এবং ওনাদের অভিযোগ করার জায়গা আছে যে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার, মৎস্য অফিসার, তাদের কাছে যদি এই বিচারগুলি দেওয়া হয়, ওই লিখিত অভিযোগ দেওয়া হয়, তাহলে অবশ্যই প্রতিকার পাওয়া সম্ভব। আজকে ডিজিটাল যুগে এরকম তো কিছু থাকার কথা না। আরেকটা কথা আপনার কাছ থেকে, বিরতির আগের যিনি দর্শক ফোন করেছেন তিনি বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর কারো অবহেলার কারণে হয়তো আপনাদের যে জাটকা নিধন বন্ধ করা বা মা ইলিশ রক্ষা করার যে আপনারা সময় বেঁধে দেন, সেটা আইন শৃঙ্খলা বাহিনীর অবহেলার কারণে হয়তো আপনারা পুরোপুরি সফল হতে পারেন না। সেই জায়গা থেকে আপনাদের কোনো চিন্তা? দেখেন, আইন শৃঙ্খলা বাহিনীর বা টোটাল 8টা সংস্থা এখানে কাজ করে। বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ নেভি, কোস্টগার্ড, র্যাব, পুলিশ, বিজিবি এবং স্থানীয় জেলা উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। এখানে কোথাও যদি এই অবহেলাটি হয়ে থাকে, লিখিত অভিযোগ পেলে সে বিষয়ে না, অবহেলা হলেও সেটা যে খুব বেশি না, কারণ আমরা উৎপাদন দিয়ে বুঝতে পারছি, উৎপাদন তো বাড়ছেই। এবং আপনি ভালো কথা বলেছেন, আমরা যখন 2009 সনে মা ইলিশের অভিযান 10 দিনে শুরু করি, তখন আমরা 2 জন রাতের জোয়ারের পরে আমরা হয়তো 2টা টিম নেমেছি নদীতে, আর জেলে নৌকাতে ভর্তি পুরা নদী, মেঘনা নদী। এখন আপনি যান, এবারের যে অনুষ্ঠান হবে দেখবেন আপনারা একটা নৌকা পাবেন না, একটা মানুষ পাবেন না, দিনে রাতে 24 ঘন্টা। তাহলে অবহেলাটা কোথায়? জি জি, জনাব আব্দুল ওহাব, আমি একটা 2 জন দর্শক কি রপ্তানির কথা বলেছেন যে আগে বাংলাদেশের মানুষ যদি খেতে না পায় তাইলে বিদেশে পাঠিয়ে লাভ হবে কি,
এই জায়গাটাতে একটু ক্লিয়ার করে যে আসলে এখন ইলিশ এমনিতেই ইলিশ রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব, কিন্তু তারপরে ইলিশটা এমন একটা বিলাসিতা যে আগে আমার পাতে না থাকলে আমি এটা রপ্তানি মানে বৈদেশিক মুদ্রার লোভে আমি এটা ছাড়তে রাজি না। জি, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে এবং আজকের এই এটিএন নিউজের মাধ্যমে যে দুজন দর্শক শ্রোতা টেলিফোন করেছেন দুজনকে ধন্যবাদ জানাই এর জন্য যে দুজনই সমাজের চিত্রকে চিত্রায়িত করার চেষ্টা করেছেন এবং উভয়ই কতগুলি বাস্তব জিনিস তুলে ধরেছেন। দ্বিতীয় দর্শক বলেছেন যে আপনারা হাসছেন, দেশ হাসছে, এই তো দেশে ইলিশ বৃদ্ধি পেয়েছে, সারা দেশের নদ নদীগুলো আজ ইলিশে ভরপুর, বাজারে ইলিশের অভাব নাই, আজ বিক্রেতা হাঁক ডাক করে 800 টাকা হালি 1200 টাকা হালি এইটা করছে। সুতরাং এইটি আমরা যেমন হাসি মুখে কথা বলছি, দেশবাসী আনন্দের শরিক হয়েছে। সকল মানুষের কাছে হয়তো এখনও সহজলভ্য হয়নি, কিন্তু আমাদের আহরণের ধারা যদি এইভাবে অব্যাহত থাকে তো এ দেশের সকল মানুষের কাছে ইলিশ পৌঁছবে তা নিয়ে কোনো সন্দেহের কারণ নাই বলে আমি বিশ্বাস করি। উনি আরেকটি মূল্যবান কথা বলেছেন, এই ইলিশ যারা ধরে এই দরিদ্র জেলে সম্প্রদায়ের তাদের মুখে হাসি নাই। আমরা যদি 2009-10 তার আগের কথা চিন্তা করতাম এই জেলেদের অবস্থা আরও খারাপ ছিল। আজ জেলেদের অনেকখানি উন্নয়ন একসাথে হবে না। 4.5 লক্ষ জেলে পৃথিবীর অন্যতম উন্নয়নশীল একটি দেশ, এখন আমরা গরিবের মাত্রা ছাড়িয়ে সবেমাত্র আমরা নিম্ন মধ্যমায় পৌঁছিয়েছি। তাই আমাদের সমাজের সর্বস্তরে দারিদ্রতা একই সঙ্গে মুক্ত হবে না। তাই আমাদের এই দরিদ্র জেলে ভাইরা 40 কেজি করে চাল পাচ্ছে 4 মাসের জন্য, তাদের ছেলে মেয়েগুলো লেখাপড়া করতেছে, তাদেরকে বিকল্প কর্মসংস্থানের জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করেছে। সেই সাথে ইউএসএইডের ইকোফিশ যে প্রকল্পের কথা বললাম, এই প্রকল্প থেকেও 20,000 জেলেকে আগামী 4 বছরের মধ্যে সম্পূর্ণ করা হবে, দারিদ্রতার উপর থেকে তুলে নেওয়া হবে, সেই কার্যক্রম শুরু হয়েছে। তাই দর্শক ভাই যেটি বলেছেন, এখনও দারিদ্রতার বেড়া জালে জেলেরা আটকে আছে, এটা যেমন সত্য, দাদনের ভারে তারা নুজ্জ, এটাও তেমন সত্য, কিন্তু দিনে দিনে তাদের অবস্থার পরিবর্তন হচ্ছে। আর তাদের অবস্থার পরিবর্তন হচ্ছে বলেই তো আজকে নদীতেও মাছ পাওয়া যাচ্ছে, তাই তাদের আয়ের পরিমাণেও। আমি ওই যে রপ্তানির কথাটা একটু জানতে চাচ্ছিলাম। আর এই সঙ্গেই আমি এই কথাতে আসি, যেটি মূল কথা ছিল যে আমাদের দেশের মানুষের চাহিদা পূরণ করে রপ্তানি। আমার প্রথম দর্শক ভাই এই প্রশ্নটি করেছেন, আসলেই তো আপনি জেনে খুশি হবেন যে আজকে বিগত কয়েক বছর যাবৎ বাংলাদেশের মানুষের নিজের প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত উৎপাদন না হওয়া পর্যন্ত, আহরণ না হওয়া পর্যন্ত বাইরে রপ্তানি হবে না বলেই তো আমরা এটা রপ্তানি বন্ধ করে রেখেছি এবং সরকার বন্ধ করে রেখেছেন। যখন কিন্তু উৎপাদনের ধারা যদি এইভাবে অব্যাহত থাকে এবং বাজারে যদি ইলিশের এমন প্রাচুর্যতা আসে, যেমন আমার টমেটো অনেক উৎপাদন হলো, আলু অনেক উৎপাদন হলো, আমরা বলি রপ্তানি হলে এগুলোকে রক্ষা করা যেত, এগুলোর থেকে আমরা অর্থ পেতাম। তা হয়তো এমন দিন সেদিন আর বেশি দূরে থাকবে না যখন হয়তো আমাদের অধিক উৎপাদনের কিছু অংশ রপ্তানি করা লাগতেও পারে, কিন্তু সে অবস্থায় যখন আসবে তখন দেশের জনসাধারণ, জেলে সম্প্রদায়, সরকার সবাই মিলেই চিন্তা করবেন যে রপ্তানির বিষয়টা। আমার বিষয় এই আপাতত রপ্তানি বন্ধ আছে, আপাতত রপ্তানি বন্ধ আছে এবং রপ্তানি বিষয়ে আমি প্রতিবেশী দেশে থাকি, ওখানে বাংলাদেশের ইলিশ রপ্তানি বন্ধ, এবং বন্ধ বলে তাদের খুবই ক্ষোভ, সেটাও স্বাভাবিক, কিন্তু বলাই হয়েছে যে দেশের মানুষ আগে খাবে তারপরে রপ্তানি হবে। কিন্তু চোরাই পথে কি কিছু ইলিশ যায় কলকাতায়? কিছু তো যাবে, চোরাই পথ আপনি কি করে বন্ধ করবেন? আপা একটা জিনিস, আপনি মানে ঢাকা মানে বাংলাদেশের ইলিশও খেয়েছেন, কলকাতার ইলিশও খেয়েছেন, একটু স্বাদের পার্থক্যটা কি? স্বাদের পার্থক্য আগে আমি বুঝতাম না, সবাই বলতো পদ্মার ইলিশ গঙ্গার ইলিশে তফাৎ আছে, এখন কিন্তু বুঝতে পারি। পদ্মার ইলিশ খেলে আমি বুঝতে পারি যে এটা পদ্মার ইলিশ। পদ্মার ইলিশের স্বাদ, ঘ্রাণ সবকিছুই আলাদা। কিন্তু সেখানে মানে কলকাতার মানে গঙ্গার ইলিশ ভালো, কিন্তু যদি আমার পাশাপাশি দুটোই আমাকে দেওয়া হয় আমি কিন্তু পদ্মারটাই খাবো, কারণ পদ্মারটার টেস্ট সত্যি এরকম
মানে অসাধারণ বলা যায়। এবং কলকাতাবাসীও পদ্মাটাকে প্রেফার করে, সবাই করবে। এইটা একটু আমি মানে জানার জিনিস যে মানে একই মাছ মানে এই স্থান ভেদে এই যে স্বাদের তারতম্য হয়ে যায়, এটা কেন? এই জাদুটা কোথায়? স্বাদের তারতম্য জাদুটা ওই জায়গাতে যে মাটি পানির গুণাগুণ, মাটি পানির গুণাগুণ আপনার রাজশাহীর পদ্মা, চাঁদপুরের পদ্মায় যে উপাদান রয়েছে সেটি কিন্তু অন্য জায়গায় নেই। আর একটি হলো সাগর থেকে যত উপরে উঠে আসতে থাকে লবণ ঝরতে থাকে, লবণাক্ততা শরীর থেকে বেরিয়ে যেতে পারে থাকে, আর মিষ্টিতে থাকার সুযোগ হয়ে যায় এবং স্বাদ বাড়তে থাকে। তবে আপনি যেটি বলছেন যে এটা হলো পুষ্টির উপর নির্ভর করে, ওই এলাকার বৈশিষ্ট্য, ওই মাটি ওই পানিতে যে খাবারগুলি জন্মে সেই খাবারগুলি থেকে কিন্তু স্বাদের উৎপত্তি হয়। এভাবে আমি ব্যাখ্যা করবো বিষয়টা। একেবারেই জাহিদ হাবিব সাহেব একেবারেই সত্য, এবং এর যে নিগূঢ় তথ্য সেটি উনি বলেছেন। আমি তার সঙ্গে একটু যোগ করতে চাই, তা হলো এই যে গঙ্গা নদী যেটি এখন আমাদের ফারাক্কার অপর পারে যে গঙ্গা নদীটা আছে, সেই গঙ্গা নদীর যে ইলিশটা সেটা আসছে হুগলি এরসোয়ারি হয়ে, হুগলি মোহনা দিয়ে ভাগীরথী হয়ে এটা আসছে, স্বল্প দূরত্ব অতিক্রম করছে এবং অপেক্ষাকৃত পরিষ্কার পানি দিয়ে আসতেছে। আর পদ্মা এসে ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হচ্ছে গোয়ালন্দের এখানে, পরবর্তীতে পদ্মা নাম ধারণ করে দক্ষিণ দিকে গিয়ে আবার চাঁদপুরের কাছে এসে মেঘনার সাথে মিলিত হচ্ছে। এই যে তিন নদী হাজারো হাজার কিলোমিটার বয়ে যে পলি মাটি, মাটির ঘ্রাণ, মাটির ধূলিকণা, এই যে প্রচুর পরিমাণে বালি মাটি পুষ্টি পদার্থগুলি নিয়ে আসছে, এইটির থেকে যে খাবার উৎপন্ন হচ্ছে, বিশেষ করে ডায়াটম বলে একটি খাবার আছে, যে পানিতে যত বেশি ডায়াটম থাকবে সেই পানির মাছ বেশি স্বাদ হবে। তাই পদ্মার এই ঘোলা জলাশয় এটি ঘোলা নয়, এটি সেই অর্থে সেই জল সেই পানি যা ইলিশ মাছের জন্য অতীব প্রিয়। তাই এই পদ্মা তথা পদ্মার এই অববাহিকা, পদ্মার স্রোত গিয়ে মেঘনায় পড়ছে, এখানে যে ইলিশগুলো পাওয়া যায় সেই ইলিশের স্বাদ হতে বাধ্য। এবং জি একটা জিনিস যে আপনি বলছিলেন, উনি বলছিলেন যে মানে সমুদ্র থেকে যত বেশি মিঠা পানিতে যত বেশি দিন থাকতে পারবে, যত বেশি ভ্রমণ করতে পারবে, ততই কি স্বাদটা চেঞ্জ হতে থাকবে, বেড়ে যায় চেঞ্জ মানে বেড়ে যায়, লবণাক্ততা কমে যায়, স্বাদ বাড়তে থাকে। কিন্তু ওই যে আপনি যেটা বলছিলেন যে ওই মানে গঙ্গায় সেটা সেখানে অল্প ডিসটেন্স, গঙ্গায় যেমন সাগর থেকে যারা উঠে আসছে এমনিতে কম উঠে, তাদের স্রোতশীল নয়, পানির প্রেশারও অত বেশি নয়, যেমন কম আসে আবার কম দূরত্বও তারা পরিভ্রমণ, তাতে করে তারা একদিকে যেমন ডায়াটম সমৃদ্ধ খাবার থেকে বঞ্চিত, এই পদ্মা মেঘনা যমুনার মিলিত স্রোতস্বিনীর যে সৌন্দর্য এবং তার যে সুখাদ্য ডায়াটম, সেদিক থেকেও ওইটি অত অনেক বেশি সমৃদ্ধ হতে পারে না বাংলাদেশ। সেজন্য বাংলাদেশের ইলিশ, যেটাকে এক বাক্যে বলে পদ্মার ইলিশ, এটি পৃথিবীতে ইলিশ হিসেবে বেস্ট অফ দ্য বেস্ট। জি আপা, আমি মানে অনুষ্ঠানের আগে শুনছিলাম যে আপনি কালকে আপনার এক বান্ধবী এবং কাজিনকে নিয়ে কাওরান বাজারে মাছ কিনেছেন, সেই অভিজ্ঞতাটা আসলে ওর পাশ দিয়ে তার আগের দিন যাচ্ছিলাম, তো দেখি অনেক অজস্র ইলিশ, ফুটপাত ভর্তি, দেখে তো আমাদের মাথা খারাপ হয়ে গেল অ্যাজ ইউজুয়াল। তা আমরা ঠিক করলাম, আমি আর আমার বোন ঠিক করলাম যে আমরা ভোরবেলা ওই পাইকারি বাজারে গিয়ে মাছ কিনবো। সেখানে গেলাম, কাজটা কঠিন ছিল কারণ প্রচন্ড ভিড়, প্রচন্ড ঠেলাঠেলি, তার মধ্যে আমরা মহিলারা ঢোকাতে লোকজন খুব বিরক্ত, খালি বলছে আর সামনে যাবেন না, আর সামনে যাবেন না। আমরা কি ছাড়ি, আমরা তো সে মাছ কিনেই বাড়ি ফিরেছি। মাছের দাম কেমন মনে হলো? দাম খুবই কম, 400 টাকা মধ্যে, 400-500 টাকা, 400-500 মধ্যে সীমাবদ্ধ। টেস্ট কেমন মানে কিনেছেন? খেয়েছি, হ্যাঁ খেয়েছি, মানে রোজই খাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমরা এই যে আপনি তো এই ইলিশের কারণে আপনার নানা রকমের জায়গা, যেমন আপনি একদম জেলে পল্লীতে যাওয়া থেকে শুরু করে এই যে এখন ইলিশ ধরার মৌসুমে ওই এলাকার চিত্রটা কেমন থাকে? মানে যেমন একজন দর্শক বলছিলেন যে উনি অনেক ভোলা টোলা অনেকে কৃষকদের আসলে ধরার মৌসুম, ধরা যদি বেশি পড়ে
তখন যে উৎসবের আয়োজন হয় সেটি ভাষায় প্রকাশ করা যাবে না। একইভাবে বিপরীত চিত্র, যদি ধরার মৌসুমে মাছ না থাকে তো এদের আর কান্না কষ্টের শেষ থাকে না। কারণ ওই যে আগেই বলেছি যে জেলেদের তো ল্যান্ড লিটারেসি নাই, যে করে কর্মে খাবে, এটি নাই। ফলে এই মৌসুমটাই তাদের মেন মৌসুম। এবং এখন আপনি যদি ভোলা পটুয়াখালী ওদিকে যান দেখবেন সারা 24 ঘন্টা কিন্তু ধরা হচ্ছে এখন। এবারে চিত্র আলাদা, একদম 24 ঘন্টা। জোয়ারের সময়ও ধরছে, ভাটির সময়ও ধরছে। এবং জেলেরা যারা ধরছে, এক গ্রুপ ধরছে, ধরে ওরা ওখানে থেকেই যাচ্ছে, আর এক গ্রুপ ওখান থেকে নৌকা করে মাছ নিয়ে আসতেছে। অর্থাৎ টোটাল জেলেদের ছেলে মেয়েরা এবং জেলেদের যত জনগোষ্ঠী আছে প্রত্যেকেই কিন্তু এই কার্যক্রমটার সাথে জড়িত। মনে হয় যেন একটা ফ্যাক্টরিতে যেরকম প্রোডাকশন হয় ওই রকম নদী থেকে এইভাবে মাছ আড়ত পর্যন্ত চলে আসতেছে। দারুণ একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আলোচনায় ফিরবো। তবে একজন দর্শক ফোনে আছেন, দর্শকের ফোনটি নিয়ে আমি বিরতিতে যাব। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি সাধারণ কবির বেগমগঞ্জ নোয়াখালী থেকে। জি প্লিজ। আমার প্রশ্ন মাননীয় অতিথিবৃন্দের কাছে। প্রশ্ন হচ্ছে, আমরা যারা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করি, আমরা তো জনগণের স্বার্থের কথা বলে অনেক কিছুই করি, কিন্তু ভালো কিছু স্বাক্ষর গত 47 বছরে কিন্তু রাখতে পারি নাই। এখন এই যে ইলিশ জেনারেশন নেক্সটের জন্য এটা কি জাদুঘর, সবাইকে জাদুঘর অথবা চিড়িয়াখানায় সংরক্ষণের কোনো ব্যবস্থা করা যায় কিনা? জি, আপনাকে ধন্যবাদ। মনে হয় না জাদুঘরে রাখতে হবে। আমার ধারণা এই উৎপাদনের ধারা অব্যাহত থাকলে একদিন বাংলার মানুষের ঘরে ঘরে ইলিশ পৌঁছে দেয়া হয়তো সম্ভব হবে। আমরা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আলোচনায় ফিরবো। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনায়। আমরা কথা বলছি ইলিশ নিয়ে। স্বাভাবিক কারণে আমাদের আলোচকদের সবার মুখ হাসিতে ঝলমলে, যদিও আমাদের একজন দর্শক ফোনে বলেছেন যে আমরা যতটা উচ্ছ্বসিত ততটা উচ্ছ্বাস হয়তো জেলেদের ঘরে নেই, কারণ তারা কষ্ট করে যতটা ইলিশ ধরেন বা উৎপাদন করেন তারা অতটা দাম পান না যতটা আমরা শহরের মানুষ সস্তায় খেতে পেয়ে আনন্দিত। একজন দর্শক ফোনে আছেন এবং উনি ইলিশের এলাকার মানুষ সম্ভবত। আমি ওনার প্রশ্নটি নিয়ে আলোচনায় ফিরব। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। যে আমি খসরু বলছিলাম কাউখালী থেকে। জি প্লিজ। যে আমরা মাছে ভাতে বাঙালি, একথা যেমন সত্য, কিন্তু আমার প্রশ্ন হলো যে আমরা বরিশাল অঞ্চলের মানুষ, সন্ধ্যা নদীর তাজা ইলিশ আমরা ধরি, আমরা খাই। কিন্তু আমার প্রশ্ন, দাদন ব্যবসায়ীরা যেভাবে এই মাছ ব্যবসায়ীদের জিম্মি করে রেখেছেন, আমি এও দেখেছি ওই মৎস্যজীবী অন্য কোথাও মাছ বিক্রি করতে পারবে না, দাদন ব্যবসায়ী বলে দিয়েছেন এবং শর্ত করে দিয়েছেন। তাহলে একজন ব্যবসায়ী সারাদিন পরিশ্রম করে কষ্ট করে মাছ বিক্রি করবে স্বাধীনভাবে, এটাই স্বাভাবিক। কিন্তু ওই দাদন ব্যবসায়ীর নির্দয় কষাঘাতে তাকে জর্জরিত হতে হয়। আমরা এমনও দেখেছি ওই দাদন ব্যবসায়ী মাছ স্টক করে রাখেন ভবিষ্যতে বেশি দামে বিক্রি করার জন্য। তাহলে যে উন্মুক্ত যে মাছ সাধারণ মানুষ ক্রয় করবে, খাবে, এই যে দাদন ব্যবসায়ীর অত্যাচার, নিপীড়ন মৎস্যজীবীদের, এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি? আর যদি মুক্তি নাই হয় তাহলে আগামীতে আমরা মাছ কিভাবে রপ্তানি করব, আর আমরা এই তাজা ইলিশ কিভাবে ভোগ করব? জি জনাব খসরু, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব জাহিদ হাবিব, আপনি এক দফা দাদন ব্যবসায়ী নিয়ে বলেছেন। এই অভিজ্ঞতাটা আমি আসলে অভিযোগ আমাদের দর্শকরা, আমি আজকে সকালে যখন ইলিশ নিয়ে টকশো করার পরিকল্পনা করছি তখন আমার এক বন্ধু অরূপ, উনিও বলছিলেন যে ওনার বাড়ি মঠবাড়িয়ায় এই ইলিশের এলাকায়। উনি বলেন যে আমার এলাকায় অনেক ইলিশ ধরা পড়ে, কিন্তু আপনি গেলে আপনি ইলিশ খেতেই পাবেন না, কারণ ওই এলাকায় আমরা ইলিশ কিনতে পাই না, কারণ ধরার পরে পুরো ইলিশটা জেলেকে দাদন ব্যবসায়ীকে দিয়ে দিতে হয়, উনি সেটা ঢাকায় পাঠিয়ে দেন। ফলে মঠবাড়িয়ায় যেখানে ইলিশ ধরা পড়ে সেখানে কিন্তু ইলিশ পাওয়া যায় না। এবং একই অভিযোগ আমাদের এই দর্শক খসরু উনিও করলেন। এই চক্রটা থেকে আসলে মুক্তির, এটা সত্যি কিন্তু ঘটনাটা যেভাবে, এই চক্র থেকে মুক্তির উপায়, এই চক্র থেকে মুক্তিরই পদক্ষেপ সরকার গ্রহণ করেছে। আপনারা যেটি বলছেন যে দাদন ব্যবসায়িক, হ্যাঁ এটি সত্য। এবং এই মহাজনী প্রথা কিন্তু শতাব্দীকালের,
আজকের একদিনের না, অতএব এটা একদিনে সারবে না। আমরা আগামী 5 বছরে যে কার্যক্রম গ্রহণ করতে যাচ্ছি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, সেখানে এই দাদন ব্যবসায়ীরা যে জাল আর নৌকার জন্য অর্থ প্রদান করে সেইটা হ্রাস করার জন্য আমরা কিন্তু জাল আর নৌকা তাদেরকে দিচ্ছেন, গ্র্যান্ট হিসেবে দেওয়া হবে। সেই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, প্রক্রিয়াধীন আছে বিষয়টি। তো সেটি শুরু, হয়তো একদিন দেখবেন যে টোটালটা এটা দাদন ব্যবসা থেকে জেলেরা একেবারে মুক্ত হবে। কেননা একটা ইলিশ যখন ধরবে তখন সেই ইলিশটি 500 টাকা থেকে 1000 টাকা দাম। অতএব দাদন থেকে মুক্ত হওয়ার তার প্রসেসও আছে। যেহেতু ইলিশ অনেক শক্তিশালী, আপনি যদি রাইসের কথা বিবেচনা করেন তাহলে সেখানে হয়তো 2 মণ রাইস লাগবে, ধান লাগবে। আর সেখানে একটা ইলিশ মাছ যেটা হাতে ধরা যায় সেটার দাম মাত্র অনেক বেশি, 500 থেকে 1000 টাকা। তো দাদন প্রথা, এটা আমি দর্শক মণ্ডলীদেরকে বলবো, এটা একদিনে যাবে না। এ ব্যাপারে সকলেরই সচেতন হতে হবে এবং জেলেদের এটি কিন্তু মূল সমস্যা, সেটিতে সরকার হাত দিয়েছেন। এটি আস্তে আস্তে যাবে, এটি একদিনে কিছু বলা যাবে না। জি, জনাব আব্দুল ওহাব, একটা জিনিস যেমন এই যে আজকের সকালের কথা যেটা বললাম, যে যেই এলাকায় ইলিশ ধরা পড়ছে মঠবাড়িয়া, সেই এলাকার মানুষ ভালো ইলিশ খেতে পারছে না, তাদের চেয়ে ভালো ইলিশটি ঢাকার মানুষ খেতে পারছে। আবার আমরা আজকে দুপুরে আলোচনায় মজা করছিলাম যে সবচেয়ে ভালো এবং সবচেয়ে বড় ইলিশটা পাওয়ার জন্য আপনাকে নিউ ইয়র্ক বা লন্ডনে যেতে হবে, ওইখানের সুপার শপে আপনি সবচেয়ে ভালো ইলিশটা পাবেন। তার মানে যেখানে ধরা পড়ছে সেখানকার মানুষ হয়তো দেখতেই পাচ্ছে না, তার চেয়ে ঢাকার মানুষ ভালো পাচ্ছে, তার চেয়ে ভালোটা পাচ্ছে বাইরের মধ্যে। এই জায়গাটাতে এই চক্র থেকে বেরিয়ে আসার উপায় কি? আপনাকে ধন্যবাদ। আসলে কয়েকজন দর্শক শ্রোতা যে কথাগুলি বলেছেন এবং আপনার এই প্রশ্নটাকে এক জায়গায় করলে যে উত্তরটা আসে, সব কিছুই নির্ভর করছে যে ওই প্রকৃত জেলে শ্রেণীকে যতক্ষণ যাবৎ ঋণমুক্ত এবং দাদনমুক্ত না করতে পারছি ততক্ষণ পর্যন্ত মধ্যস্বত্বভোগীরা, যাদের একমাত্র লক্ষ্য অধিক মুনাফা অর্জন এবং যাদের কাছে ঢাকা, লন্ডন, নিউ ইয়র্ক, দিল্লি একেবারেই হাতের মুঠোই, এই ভালো জিনিসটি তাদের কাছে চলে যাচ্ছে। একটু একজন দর্শক ফোনে আছেন, ফোনটা নিয়ে আবার আপনার কাছে আসি, যদি হয়তো আচ্ছা লাইনটা কেটে গেছে বোধহয়, আমি আপনার যদি আবার আপনাকে কয়েকজন জেলেদের দুঃখের কথা বলেছেন, অত্যন্ত সুন্দর ভাষায় চতুর্থ দর্শক ভাই বলেছেন, জেলেদের এই মনের কথা, দুঃখের কথা বলেছেন। সাথে সাথে এ তথ্য আমার কাছে আছে যে আমার জাহিদ সাহেবের সুযোগ হয়েছে একেবারে প্রত্যক্ষভাবে একেবারে প্রত্যন্ত জেলে পরিবারে গিয়ে ঘুরে ঘুরে বেড়িয়েছেন। আজ 2 বছর যাবৎ আমি ওয়ার্ল্ড ফিশের কাজের সুযোগে আমার পক্ষে সম্ভব হয়েছে জেলেদের একেবারে কাছে যাওয়ার, এবং আমি 9টি জেলার আপনি শত শত গ্রামে আমি জেলেদের সঙ্গে কথা বলেছি এবং আমার ব্যক্তিগত সম্পর্কও সৃষ্টি হয়েছে। আমি গতকাল টেলিফোন পেয়েছি বরগুনা জেলার তেঁতুলিয়া গ্রামের আলম সাহেব নামক একজন মাছ ব্যবসায়ী এবং জেলে প্রতিনিধি। তিনি বলছেন, আমি তাকে জিজ্ঞাসা করেছি যে আপনি কেন টেলিফোন করছেন, বললেন যে আপনি আমার এখানে লবণাক্ত পানি দূর করার জন্য একটা টিউবওয়েল দিতে চেয়েছিলাম। আমরা টিউবওয়েল এখন দেওয়া হয়নি। না, তাহলে শীঘ্রই টিউবওয়েলের ব্যবস্থা হবে, আমি বলে দিচ্ছি। সঙ্গে সঙ্গে বললাম যে বলেন কেমন আছেন, বললো স্যার খুব ভালো আছি। কেন ভালো আছেন? প্রচুর মাছ ধরা পড়ছে নদীতে। তা বললাম তাতে কেমন লাভ হচ্ছে আপনাদের? তো বললো যে স্যার আমরা ঋণ এবং দেনার হাত থেকে আজ বিগত 20 বছরের পর মনে হয় জেলে সম্প্রদায় মুক্তি পেতে যাচ্ছে। তার কথাটি হয়তো সকল জেলের জন্য প্রযোজ্য নাও হতে পারে, কিন্তু যদি ধরি 10-20% জেলেও যদি এবছর মুক্তি পায়, তাহলে আমরা এইভাবে যদি আমাদের অব্যাহত উৎপাদন বৃদ্ধি পেতে থাকে, আমার দৃঢ় বিশ্বাস, এবং আমার বন্ধুবর জাহিদ সাহেব বলেছেন যে সরকারের উদ্যোগ রয়েছে, বিভিন্ন প্রকল্প থেকে করা হচ্ছে। আমরা ওয়ার্ল্ড ফিশ থেকে উদ্যোগ নিয়েছি। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে জেলের সম্প্রদায়কে কিভাবে দাদন এবং মধ্যস্বত্বভোগীদের হাত থেকে রক্ষা করা যায়। এখানে আপনাকে একটি কথা বলতে চাই, সেটা হলো এই, আমরা যে ইলিশের আজকে ইলিশ নিয়ে আনন্দ করব, ইলিশ নিয়ে এই পর্যায়ে আসতে পারবো, এটি কয়েক বছর আগেও অকল্পনীয় ছিল। আজ কল্পনার মধ্যে যেহেতু এসেছে, তাই উন্নত দেশের মৎস্য ব্যবস্থাপনা আমাদের এখানে আসবে এবং বাংলাদেশের মতো একটি দরিদ্র দেশ
দরিদ্র মানুষকে চালের বিনিময়ে মাছ ধরা থেকে বিরত রাখছে, এমন আধুনিক বিষয় বিশ্বের জন্য একটি নজির হয়ে যাচ্ছে। বাংলাদেশ এই কাজটি করছে, যেটি আমার প্রতিবেশী অনেক দেশ এখনো পারেনি। আপনাকে আরেকটি কথা বলতে চাই যে একটি শব্দ আছে, তার নাম হলো পেমেন্ট ফর ইকোসিস্টেম সার্ভিসেস। এই যে পিএস বলা হয়, নদী যেমন আমাকে মাছ দিচ্ছে, কার মাধ্যমে মাছ দেয়? জেলের মাধ্যমে। তাহলে এই মাছ দ্বারাই সব থেকে লাভবান কে হচ্ছে? মহাজন, আড়তদার, মধ্যস্বত্বভোগীরা। আমি বিশ্বাস করি মৎস্য অধিদপ্তর তথা মৎস্য মন্ত্রণালয়, মৎস্য এবং পশু সম্পদ মন্ত্রণালয়ের সুযোগ্য নেতৃবৃন্দ, মন্ত্রী মহোদয়, সেক্রেটারি মহোদয় সহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ দেশের বিশেষজ্ঞদেরকে নিয়ে কমিটি করে একটা ব্যবস্থা করবেন যে এই ধৃত মাছ, যেটি সরকারের এত প্রচেষ্টার ফলে আজ সম্ভব হয়েছে, এর একটি অংশ, এই লভ্যাংশের একটি অংশ একটি তহবিলে জমা দিতে হবে। সেটি হবে জেলে কল্যাণ তহবিল অথবা ইলিশ উন্নয়ন তহবিল, যেখান থেকে জেলেদের ভাগ্য উন্নয়নে ব্যবহার হবে। পৃথিবীতে এই ঘটনা বিরল নয়। জি, একজন দর্শক ফোনে আছেন, যে লাইনটি কেটে গিয়েছিল, এখন আমি শুনে আসি। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি করুন প্লিজ। আমার নাম মোহাম্মদ রেজাউল ইসলাম, আমি গুলশান আপনার গুলশান 2 থেকে বলছি। আমার নাম মোহাম্মদ রেজাউল ইসলাম। আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নিন। জি জি জি, এবার প্রশ্নটি করুন। জি বলেন প্লিজ। আমি আজকে দীর্ঘ 4-5 বছর যাবত ইলিশ মাছ কিনতে পারি না। হ্যাঁ জি। আজকে এই সরকার, আমাদের বাংলাদেশের সরকারের সহযোগিতার কারণে আজকে আমরা ইলিশ মাছ গরিব ধনী সবাই কিন্তু কিনে খাইতে পারতেছি। আমার দেশের বাড়ি উত্তরাঞ্চল লালমনিরহাট ডিস্ট্রিক্ট। আমি স্যার গেছে বছর 2 গুণে ইলিশ নিয়েছিলাম 1500 গ্রাম 1800 টাকা দিয়া, আর এবারে আমি 10টা ইলিশ মাছ কিনছি 4000 টাকা দিয়া। আমি বাড়ি নিয়ে যাবো আর কি, বাড়িতে যাই নেই, হয়তো বাড়ি যাবো কয়েকদিন পরে, এই 29 তারিখ যাবো। 10টা ইলিশ মাছ নিয়েছি স্যার আমি 4000 টাকা দিয়া। জি জি, আপনার অনেক ধন্যবাদ। আমার মতো আমি স্যার গুলশানে এক ফ্ল্যাট বাড়ির কেয়ারটেকার, আমি স্যার এই ইলিশ মাছ কিনতে পারি না, অথচ আমি স্যার 10টা ইলিশ মাছ নিছি, আমার বাড়ির মা খাবে, আমার ছেলে মেয়ে খাবে স্যার, আমি কত আনন্দিত। আমাদের সরকারের সহযোগিতার কারণে আজকে এই ইলিশ মাছ গরিব ধনী সবাই খেতে পারছে। জি জি, এবং এই ধাক্কা ইলিশ ধরা কারণে আজকে বাংলাদেশে সবাই ইলিশ মাছ খাইতে পারতেছি আমরা। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যেন কোন একটা প্রশ্ন করতে চেয়েছিলেন আমাদেরকে। আপনি একটু আগে বললেন না অনেক মাছ ধরা পড়েছে, ওটা কি শুধু ইলিশ না অন্য মাছও? ইলিশ মাছ, শুধু ইলিশ মাছ। আচ্ছা, আর একটা জিনিস, ইলিশ মাছ ধরার যে জাল সেটা কি আলাদা অন্য জালের চেয়ে? অন্য মাছ ধরার যে জাল? জাহিদ সাহেব আমাকে এই বিষয়ে সাহায্য করবেন। ইলিশ মাছ ধরার জন্য একটি বিশেষ জাল অতীতে ব্যবহার করত, তার নাম ছিল সাংলা জাল। আর এক ধরনের নৌকো ব্যবহার হতো, তার নাম চাঁদি নৌকা। চাঁদি নৌকায় বসে সাংলা জালে ইলিশ মাছ ধরতো জেলেরা। তো এখন কালের বিবর্তনে জালে এসেছে নতুন নতুন প্রকৃতি, তেমনইভাবে নৌকোতে যোগ হয়েছে ইঞ্জিন, জেলের সংখ্যা বেড়েছে, তাই এখন জালেরও নানান ধরনের প্রকারভেদ এসেছে। মূলত গিলনেট বা ফাঁস জালগুলো ব্যবহৃত হচ্ছে। এখানে 2 প্রকারের ফাঁস জাল, যেটি বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসাবে জাহিদ সাহেব বলতে পারবেন, যে এগুলোর মধ্যে আমরা চাই সুতির ফাঁস জালে যেন এই ইলিশগুলো ধরা হয়। ধরার জালটা কি খুব ফাইন? খুব ফাইন, কিন্তু সুতির জাল। কিন্তু অসাধু ব্যবসায়ীদের মধ্যে একটা প্রবণতা রয়েছে, তারা কারেন্ট জাল এই সুযোগে দিতে চাচ্ছে। আমাদের সরকারের তথা আমাদের পক্ষ থেকে একেবারেই হুঁশিয়ারি, কোনো অবস্থাতেই কারেন্ট জালের ব্যবহার করা যাবে না। এবং কারেন্ট জালটি হচ্ছে একটি মনোফিলামেন্ট নাইলন নেট এবং নাইলন জাল, যে জালটি শুধু ইলিশ না, ইলিশ সহ অন্যান্য সকল মাছের জীব বৈচিত্র্যের জন্য খুবই ক্ষতিকর। তা আমরা গ্র্যাজুয়ালি এবং মৎস্য অধিদপ্তরের এই অভিযানগুলো পরিচালনার ফলে, এই যে আজকে কোস্ট গার্ড সহ 8টি সংস্থা যে সহযোগিতা করছে বাংলাদেশ সরকারকে মৎস্য অধিদপ্তরের এই কার্যক্রমকে পরিচালনার জন্য, তাদের সহযোগিতার ফলে আমরা
অধিকাংশ পর্যায়েই আমরা বড় বড় মাপের যে ফাঁস জাল, যেটি কারেন্ট জাল ছিল, সেগুলোকে নির্মূল করতে সমর্থ হয়েছি বা সমর্থ হতে যাচ্ছি। আমরা চাচ্ছি যে ফাঁস জাল দিয়ে যেন এই মাছটি ধরা হয়, এবং যেটি হতে হবে সুতির ফাঁস জাল। জি, আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি, অনুষ্ঠানের শেষ বিরতিতে। বিরতির পর আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। একজন দর্শক ফোনে আছেন, দর্শকের ফোনটি নিয়ে আমি আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন, একটু সংক্ষেপ করলে ভালো হয়, কারণ সময় খুব বেশি নেই হাতে। আপনার টেলিভিশনের ভলিউমটি একটু কমিয়ে নিন। ভলিউম আমারে। জি প্লিজ প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চিটাগাং রাঙ্গুনি থেকে আনোয়ার হোসেন বলছিলাম। জি প্লিজ। ধন্যবাদ জানাচ্ছি এটিএন নিউজকে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। আর সাথে সাথে আমি যে প্রশ্নটা করতে চেয়েছিলাম, ইতিমধ্যে দুইজন দর্শক খুব সুন্দর করে এই প্রশ্নগুলো করে ফেলছে। আমি হাবিব স্যার এবং ওয়াহিদ স্যারের কাছে, দুইজনের কাছেই রিকোয়েস্ট করতে চাচ্ছি যে এই যে প্রান্তিক জেলে যারা, তাদের এই দাদনের টাকা নিয়ে তারা যে এই নদীতে সমুদ্রে গিয়ে এত কষ্ট করে আমাদের জন্য মাছ সংগ্রহ করে, তারা যে ফলটা পায় না, মধ্যস্বত্বভোগী যারা, তারা এটা লুটে পুটে নিয়ে যায়। জি, আমরা এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি। জি, ব্যবস্থা করা থাকে তাহলে সরকার যদি সেরকম একটা পদক্ষেপ নেয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপা, আপনার অনুষ্ঠানের শেষ দিকে একটু ছোট্ট করে আপনি এই অনুষ্ঠানের আগে আমরা বলছিলাম যে আপনি বলছিলেন যে কলকাতায় ইলিশের নানা রকমের উৎসব হয়, সেটা একটু যদি একটু ইলিশের বর্ষাকালে যখন ইলিশ ওঠে তখন মানে পাড়ায় পাড়ায় এমএলএদের উদ্যোগে বা এমপিদের উদ্যোগে উৎসব হয়, এবং বিভিন্ন রেস্টুরেন্টে উৎসব হয়। এমনকি কোনো কোনো রেস্টুরেন্টে বোনলেস ইলিশের, কাঁটাবিহীন ইলিশেরও উৎসব হয়। তো এবং তাতে প্রচুর লোকজন অংশ নেন। আপনার আরেকটা জিনিস জেনে যেতে চাই, আপনার অনেক রেসিপির কথা আমি জানি, আপনার প্রিয় ইলিশ কোনটা? আমার প্রিয় ইলিশ হলো ইলিশ ভাত। ভাতের মাঝখানে সর্ষে দিয়ে, সর্ষে এবং সর্ষের তেল, পেঁয়াজ মরিচ দিয়ে মাখানো ইলিশ দিয়ে সেটা দমে দিলে যে ভাপে যে হয়, সেটা আমার সবচেয়ে প্রিয়। জি, আপনাকে ধন্যবাদ। আপনার প্রিয় রান্না কোনটা, মানে ইলিশের মধ্যে সবচেয়ে প্রিয় কোনটা? আমি খুব পাতলা ঝোলে একটু ভুনা ভুনা টাইপের ইলিশ আমার খুব প্রিয়। এবং আমি আজকেই সকালে আমার বসুন্ধরা বাজার থেকে নিজে ইলিশ ক্রয় করেছি, এবং কিভাবে ইলিশটা কাটতে হবে যাতে প্রতিটা পিসের মধ্যে একটু ডিম থাকে। এবং আমি আমার রাঁধুনিকে জানিয়ে দিয়েছি যে এই 2 বার মাত্র ধুবে যাতে ডিমগুলো খুলে না যায়, আর খুব অল্প আছে এটিকে রান্না করবে যাতে ইলিশের গন্ধ এবং স্বাদের কোনো পরিবর্তন না হয়। আপনার অনুষ্ঠানে আসার আগে আমি সেটা খেয়ে এসেছি, এবং আমি তাই তো একটু 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 গন্ধ পাচ্ছি আমরা। আমি পরিতৃপ্ত। আচ্ছা, আপনার কাছে এটা আরেকটা জিনিস, যে এখন তো আমরা 4 লাখ টনের উপরে উৎপাদন, এটার সম্ভাব্য মানে কতটুকু পর্যন্ত যাওয়া সম্ভব? যদি আপনাকে ধন্যবাদ। আমাদের ওয়ার্ল্ড ফিশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এবং ডফের কর্মকর্তাবৃন্দ এই বিষয় নিয়ে সচরাচর আলোচনা করতেছেন, এবং গবেষণার তথ্যও রয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের জলাশয়, বাংলাদেশের নদ নদীগুলো এবং সাগর, বাংলাদেশের সীমানার সাগর থেকে 5,26,000 টন ইলিশ আহরণ করা সম্ভব। কিন্তু এই মাত্রাতে আহরণ করলে পরবর্তীতে দেখা যাবে পরের দশকে ইলিশ কমে গেছে। তাই এটি তার সম্ভাব্যতা থাকলেও আমাদের উচিত হবে না এত আহরণ করা। তাই আমরা 4 লক্ষর আশা করি 4 লক্ষ কিছুটা পার করে গিয়েছি, এবং আমাদের এই মাত্রাটি যদি 4 লক্ষ 4.5 লক্ষর মধ্যে যদি থাকে, তাহলে সারা বাংলাদেশে ইলিশ সরবরাহ তো আমরা করতে পারবোই। এর একটি অংশ আমরা
ভ্যালু অ্যাডিশন করে ইলিশের নানা পদের করে সারা বিশ্বের বাংলা ভাষাভাষী সম্প্রদায়ের মুখরোচক ইলিশকে আমরা বৈধভাবে রপ্তানি করতে পারবো, সে বিশ্বাস আমি রাখি। জি, আপনাকে ধন্যবাদ। এই যে আমরা আপনার কাছ থেকে শুরু করেছিলাম যে সাফল্যের গল্পটা শুনে, এই সাফল্যটাকে মানে টেকসই সাফল্য হিসেবে ধরে রাখার জন্য উনি বললেন যে আমরা চাইলে হয়তো 5.5 লাখ পর্যন্ত বা 5,26,000 টন পর্যন্ত যাওয়া সম্ভব, কিন্তু অতটা যাওয়া ঠিক হবে না যাতে ইলিশের ধারাবাহিকতা নষ্ট হয়। কিন্তু এখনকার যে সাফল্য 4-4.5 পর্যন্ত, এটা ধরে রাখতে হলে কি করতে হবে? আসলে এটা ধরে রাখতে গেলে আমাদেরকে পদ্মায় যেতে হবে, পদ্মায় ইলিশ করতে হবে, যেটি সরকার প্রোগ্রাম নিয়েছেন। তাই আমি সবার কাছে এই আবেদন জানাবো যে আপনারা জাটকা, আর এটি নির্ভর করবে জাটকা এবং মা ইলিশ ধরা না ধরার উপরে। তাই দর্শক মণ্ডলীর কাছে আমি আহ্বান রাখবো যে আপনারা জাটকা ও মা ইলিশ ক্রয় থেকে বিরত থাকুন, থেকে নাগরিক দায়িত্ব পালন করুন জাতীয় এর সম্পদ রক্ষার জন্য। আচ্ছা, না কিন্তু ওয়াহাব স্যার যেটা বলছেন যে ওনার একদম ডিমওয়ালা ইলিশ কেটে কেটে খুব মজা, কিন্তু ডিমওয়ালা ইলিশ খেলে তো আপনার এই প্রজেক্ট খুব বেশি আগাবে না মনে হয়। না, আগাবে। ডিমওয়ালা ইলিশ তো একটা সময় আপনি খেতে পারেন, কারণ পানিতে তো পানি আপনি জেনে থাকেন যে একটা ঘরের মধ্যে হয়তো 50 জন মানুষ থাকতে পারে, এরকম তার উপর থাকতে পারবে না। এইরকম পানিরও উৎপাদনের একটা ক্যাপাসিটি আছে। সেই ক্যাপাসিটির বাহিরে যদি ডিম থাকে তাহলে সেগুলি তো আমাদেরকে উঠিয়ে নিতে হবে এবং আপনাকে খেতেও হবে। আমি এই প্রসঙ্গে একটু বলতে পারি, জুন মাসে যে ইলিশ ধরা পড়েছে তার পেটেও ডিম ছিল, জুলাইয়েও ডিম ছিল, অগাস্টেও ডিম ছিল এবং সেপ্টেম্বরেও ডিম ছিল। ডিম ওয়ালা মাছ ধরা যাবে না তা কথা নয়, ডিম পাড়ার জন্য সর্বোচ্চ উপযুক্ত সময় যে সময় সর্বাধিক মাছ ডিম ছেড়ে দিবে সেই মাছকে ধরা যাবে না। কারণ বাঙালি ইলিশও খাবে, ডিম সহ ইলিশও খাবে, কিন্তু যে মাছ ইলিশ ওই আশ্বিনের বড় পূর্ণিমার আগে এবং পরে ডিম ছাড়ার জন্য প্রস্তুত তাকে ধরা যাবে না। আপনি ডিম খাওয়ার জন্য খুব ভালো যুক্তি তৈরি করেছেন। আমাদের যে একটা মনে মনে গ্লানি ছিল যে ডিম খাচ্ছি, সেটা কাটিয়ে দিলেন। ধন্যবাদ। এবং এই সাথে জাহিদ সাহেব যেটি বলেছেন, আমি আপনার মাধ্যমে ইলিশের সঙ্গে সংশ্লিষ্ট সকল ব্যবসায়ী আড়তদার মহলকে বলবো, দরিদ্র জেলে সম্প্রদায়ের মনের কান্না আজ সাধারণ জনগণের মাঝে এসে গিয়েছে, আপনারা এই বিষয়টি বিবেচনায় নিয়ে আসবেন। সেই সাথে সারা দেশবাসী জাটকা সহ ছোট মাছ ইলিশ ধরবেন না। মাছের যে বন্ধকালীন সময় সম্পূর্ণ হাত গুটিয়ে জেলে সম্প্রদায় সহ আপনারা সবাই বসে থাকবেন যাতে কোনো রকম মাছ না ধরা হয়। সেই সাথে সাথে আপনার কারেন্ট জাল, বেহুন্দি জাল সহ ক্ষতিকর জালকে সম্পূর্ণ দেশ থেকে নির্মূল করে দেন। আর চলুন আমরা হাতে হাত মিলিয়ে জেলে সম্প্রদায়, মাত্র 4.5 লক্ষ জেলে সম্প্রদায় যাদের উন্নয়নের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ, চলুন আমরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে তাদের ভাগ্যোন্নয়ন করি। আমার দেশ শুধু ইলিশ না, সকল মাছে ভরে উঠবে সেই প্রত্যাশা করি। আপনার কথায় বারবার একটা কথা একাধিকবার বলেছেন যে পদ্মায় ইলিশ ছড়িয়ে দেয়া। আমরা যে বাজারে গেলে শুনি যে পদ্মার ইলিশ, পদ্মায় যদি ইলিশ না থাকে তাহলে বাজারে পদ্মার ইলিশ আসে কোথায়? না, পদ্মার ইলিশ আসে, পদ্মা তো ছোট নদী না। চাঁদপুরের মেঘনার সাথে যে পদ্মা আছে সেই পদ্মার ইলিশ ঠিকই পাওয়া যায়, মানিকগঞ্জের পদ্মা থেকেও পাওয়া যায়। পুরোটা চাচ্ছি, কিন্তু আমরা পুরো পদ্মা নদীকে ইলিশময় করতে চাই, ইলিশময় করে দিতে চাচ্ছি। জি, সেই জন্য। আচ্ছা, দুইজনের রেসিপি শুনেছি, আপনার পছন্দের রেসিপিটা শুনে শেষ করতে। সরিষা ইলিশ, ভাপা ইলিশ, আমি দো পেঁয়াজি হালকা আঁচের অল্প ঝোলের আর সরিষা। তবে আমার মনে হয় যে সংখ্যাগরিষ্ঠ বাঙালির মধ্যে সরিষা ইলিশ সর্বোপরি যে যারা সরিষার ঝাঁজ এবং ঘ্রাণ থেকে একটু দূরে থাকতে চায় তারা ছাড়া অধিকাংশ, আর বাঙালি ঝাঁজ ঘ্রাণ এগুলি পছন্দ করে, সরিষা এবং সাথে সাথে ইলিশের গন্ধ, এই দুটো একসাথে যুক্ত হলে বড় মধুর একটি বাংময় হয়ে ওঠে বাঙালির জীবন। সুতরাং এটি অবশ্যই। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা একদম লোভনীয় রেসিপির কথা শুনে অনুষ্ঠান শেষ করছি, কিন্তু আমি মাঝখানে বলেছি, কয়েকজন দর্শক যেটা বলেছেন যে আমরা ইলিশের, এই রূপালী ইলিশের চকচকে ইলিশে আমাদের মুখে যতটা হাসি
হাসি, সেই হাসিটা যেন যারা ধরছেন সেই জেলেদের মুখেও পাওয়া যায়, সেই ব্যবস্থাটা নিতে পারলে আমাদের হাসিটা সার্বজনীন হবে এবং ইলিশ আমাদের যে আনন্দের উপলক্ষ, সেই উপলক্ষ আনন্দটা সবার মুখে ছড়িয়ে পড়বে। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন। বাজারে সস্তা ইলিশ থাকতে থাকতে কিনে যে রেসিপিগুলো শুনলাম খেয়ে ফেলুন। ভালো থাকবেন। শুভরাত্রি।